Assalamu alaikum everyone. Hope you all are well. Alhamdulillah, I'm doing great by the grace of Almighty Allah. This is Suzan Mahmood before you, the founder and CEO of English Scholar. Welcome again, class number 6, a course to become fluent in English. So আজকে আমরা 6 নাম্বার ক্লাস করব এবং প্রনাউন্সিয়েশনের আরেকটি ক্লাস। সো আমরা এর আগে দেখেছিলাম সিপিটি। সির উচ্চারণ যেখানে ক হয় সেখানে আমরা খ বলতাম, টির উচ্চারণ ফ বলতাম, টির উচ্চারণ ঠ বলতাম। কিন্তু তার পূর্বে যদি এই সি পি টি এদের পূর্বে যদি এস থাকতো তখন এদেরকে আমরা ক প ট বলেছি। কিন্তু এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি সির উচ্চারণ এখানে চ বা স লেখা আছে, পিটা প লেখা আছে, টিটা চ স ত দ থ এর মতো লেখা আছে। এখন আমরা শিখতে যাচ্ছি যে কখন সির উচ্চারণ চ স হবে, পি হবে, চ স হবে, এগুলো দেখবো আমরা। সো দেখেন সি কিন্তু অলওয়েজ শুধু খর মতো উচ্চারণ হয় না, কর মতো উচ্চারণ হয় না। আমরা বলেছিলাম সির উচ্চারণ কর মতো হলে কি করতে হবে, খ উচ্চারণ করতে হবে। কিন্তু কর উচ্চারণ মতো উচ্চারণ হওয়ার হলে এবং তার পূর্বে এস থাকলে ক হবে। কিন্তু এই সি এর উচ্চারণ যখন চ বা স এর মতো হবে তখন আর কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ সির উচ্চারণ যদি চ বা স হয়, যা আছে তাই থাকবে, নো চেঞ্জ। কারণ দেখেন সিনারি, এখানে সির উচ্চারণটা দন্ত স্বর মতো হচ্ছে এসসি, সিনারি। সিনারি মানে কি দৃশ্য, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। চেঞ্জ, সির উচ্চারণ কেন হচ্ছে চর মতো হচ্ছে, চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। সেন্ট, সির উচ্চারণ কি হচ্ছে স্বর মতো হচ্ছে, সেন্ট, কোনো পরিবর্তন হবে না। চাম, সির উচ্চারণ চর মতো হচ্ছে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। সায়েন্স, আমরা অনেকে এটাকে সায়েন্স বলে থাকি, দেখেন কিন্তু সায়েন্স, সায়েন্স এরকম উচ্চারণটা। এখানেও সির উচ্চারণ স্বর মতো হচ্ছে, কোনো পরিবর্তন হবে না, সায়েন্স। এরপরে চান্স, চান্স মানে কি সুযোগ, এখানে সির উচ্চারণ চর মতো হচ্ছে, সুতরাং এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে তিনটা বিষয় মনে রাখতে হবে, সির ক্ষেত্রে সির উচ্চারণ কর মতো হলে খ হবে, কিন্তু সির উচ্চারণ ক হলে এবং তার পূর্বে এস থাকলে খ হবে, এবং সির উচ্চারণ চ বা স হলে কোনো পরিবর্তন হবে না। এখন আসেন পিতে। পির উচ্চারণ কি হয়, স্বাভাবিকভাবে ফ হয়, কিন্তু তার পূর্বে এস থাকলে কি হয়, পয় হয়। আবার আসেন দেখেন পি যদি কোনো সিলেবলের শেষে থাকে, সিলেবলের শেষে থাকে, তাহলে পিটা কি হবে, ফ না হয়ে প হবে। যেমন দেখেন ড্রপ, এখানে একটাই সিলেবল আছে। আমরা জানেন সিলেবল 4 প্রকার, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল অ্যান্ড পলিসিলেবল। সিলেবলটা হলো কি, একটা শব্দের যে অংশগুলো থাকে, একটা শব্দকে আমরা অনেকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার এইভাবে উচ্চারণ করতে হয়। একটা ওয়ার্ডের একাধিক অংশ থাকে, এই একটা ওয়ার্ডের এই অংশগুলোকে বলা হয় সিলেবল। তাহলে দেখেন ড্রপ, এই যে ড্রপ, এটা একটা সিলেবল, মনোসিলেবল। তাহলে এখানে পিটা সিলেবলের শেষে আছে, সুতরাং এটা প হবে, প হবে না। মনে রাখবেন যদি কোনো ওয়ার্ডের শেষে পিটা, যদি কোনো সিলেবলের শেষে পি থাকে তাহলে তাকে বলা হবে প। অর্থাৎ ওয়ার্ডের কোথায় আছে সেটা বিষয় না, বিষয়টা হলো ওয়ার্ডটা কি 1 সিলেবল, 2 সিলেবল নাকি 3 সিলেবল, এবং সিলেবলে কোথায় আছে, শুরুতে থাকলে ফ, যদি শেষে থাকে তাহলে প হয়। যেমন দেখেন ড্রপ। আবার আমি যদি বলি ফেই ফা, দুইটা সিলেবল আছে, ফেই একটা সিলেবল, ফা একটা সিলেবল, দেখেন দুইটাই শুরুতে আছে, তো এটা ফ হবে, এটাও ফ হবে, ফেই ফা। কিন্তু এখানে দেখেন একটা সিলেবল আছে, ড্রপ, একবার উচ্চারণ করা যাচ্ছে, এবং এটা শেষে আছে, সুতরাং এটা প হবে। তাহলে হবে ড্রপ, স্টপ, টপ, স্টেপ, সুপ, ট্র্যাপ। তার মানে সবগুলা শেষে কি আছে, সবগুলা ওয়ার্ডের সিলেবলের শেষে আছে কি পি, এবং এরা সবগুলোই এক সিলেবল যুক্ত অর, যার কারণে এখানে পিটা পয় হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আসেন টির উচ্চারণ। দেখেন আমরা বলেছিলাম কি টির উচ্চারণ স্বাভাবিকভাবে ঠ হয়, টি হলে ঠ হবে, টকে আমরা টিকে ট না বলে ঠ বলবো, এবং এই ঠর পূর্বে যদি, অর্থাৎ ঠির পূর্বে যদি এস থাকে তখন আবার ট হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখেন টির উচ্চারণ আসলে চ হয়, যেমন দেখেন ফিউচা, নেইচা, আমরা কে কে টুটুরে বলি না বা নাটুরে বলি না, এটা কিন্তু আমরা কি টির উচ্চারণ চর মতো হচ্ছে, এখানে তাই হচ্ছে। সুতরাং টির উচ্চারণ যখন চ হবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এরপর টির উচ্চারণ অনেক সময় স্বর মতো হয়, যেমন স, অ্যাকশন, অ্যাকশন মানে কি কাজ, তারপরে পজিশন, অবস্থান। তাহলে এই যে টির উচ্চারণ যখন স্বর মতো হয় তখন কোনো পরিবর্তন হবে না। তবে টির উচ্চারণ স্বর মতো হয় কখন, সাধারণত যখন টির পরে আয় ও থাকে, এই ক্ষেত্রে কি হয়, টির উচ্চারণ স্বর মতো হয়। এরপরে টি দ্বারা যদি কোনো নাম বোঝায় তখন কি হয়, টির উচ্চারণ ত হয়ে যায়, তামিম, তাহমিদ, এইরকম। মনে রাখবেন আমরা যদিও আমরা আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, আমরা যদি কোনো ব্যক্তির নাম টি দ্বারা শুরু হয় সাধারণত তাকে ত বলা হয়, কিন্তু যদি ঠ বলে এই ক্ষেত্রে বিদেশিরা ঠয় বলে, যেমন ঠামিম,
কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এটাকে ঠ না বলে আমরা তয় বলবো, কারণ আমরা যদি তামিমকে ঠামিম বলি তাহলে নামটা তাদের কাছে মনে বিকৃত মনে হবে, তখন আপনাকে নাক খারাই দিতে পারে। সুতরাং এটাকে সব জায়গায় আমরা যে নামের ক্ষেত্রে টিটাকে ত বলবো, ঠ বলবো না। তারপরে টির উচ্চারণ দ হতে পারে, যেমন কি দেয়া, গো দেয়া, সেখানে যাও, তাহলে এই যে টির উচ্চারণ কি হচ্ছে, দর মতো হচ্ছে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আর সবশেষে আরি থাকলে আর উচ্চারণ হয় না, আমরা পাবে নিয়মটা। তারপর দেখেন দো, এখানে টির উচ্চারণ কি হচ্ছে, দর মতো হচ্ছে, কোনো পরিবর্তন হবে না। থট, এখানে টির উচ্চারণ থর মতো হচ্ছে, থট, কোনো পরিবর্তন হবে না। ঠ্যাং, টির উচ্চারণ থর মতো হচ্ছে, কোনো পরিবর্তন হবে না। এখানে এটাকে আমরা কখনো ঠ্যাং বলি না, তাহলে কি ঠট বলি না, ঠো বলি না, ঠেয়া বলি না, তার মানে এখানে দ এবং থ। অর্থাৎ সহজ কথা হলো টির উচ্চারণ যখন চ, স, ত, দ, ধ হবে তখন কোনো পরিবর্তন হবে না। তাহলে সির উচ্চারণ যেখানে চ বা স হয় সেখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। পি যদি সিলেবলের শেষে থাকে তাহলে পি উচ্চারণ প হবে, এবং টি এর উচ্চারণ যদি চ, স, ত, দ, থ এর মতো হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এভাবে যখন আপনি এই ধরনের ওয়ার্ডগুলো পাবেন সেগুলো কি করেন, পড়তে থাকেন, এবং এই উচ্চারণগুলো সঠিক করার জন্য আপনার বেস্ট ওয়ে হলো যেকোনো একটা ইংলিশ বই রিডিং পড়া অথবা প্রতিদিন পত্রিকা পড়া। আপনি যখন এই ওয়ার্ডগুলো ইংরেজিগুলো পড়বেন এবং এই উচ্চারণগুলো মনে রাখবেন যে এটা এরকম উচ্চারণ হয়, তখন দেখবেন কিভাবে পড়তে পড়তে অটোমেটিকলি আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে যে এখানে এই উচ্চারণটা এরকম হবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।